বন্ধুরা, কল্পনা করো একটা স্কুলে একটা বেসবল ম্যাচ চলছে। এক ছেলে বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে আছে, সে তার ব্যাটিংয়ের অপেক্ষা করছে। হঠাৎ করে ব্যাটসম্যান পুরো শক্তি দিয়ে ব্যাট ঘোরায়, কিন্তু কোনো কারণে ব্যাটটা তার হাত থেকে ছুটে যায়, আর সেই ভারী কাঠের ব্যাটটা যেন মিসাইলের মতো বাতাস চিরে গিয়ে সোজা ওই ছেলেটার মুখে গিয়ে লাগে, একদম দুই চোখের মাঝখানে। আঘাতটা এতটাই জোরে লাগে যে তার নাকের হাড় ভেঙে যায়, এমনকি মাথার খুলি বা স্কালতেও একাধিক ফ্র্যাকচার হয়ে যায়। যখন সে চোখ খোলে তখন দেখে আশেপাশের সবাই ভয়ে আতঙ্কিত। তার টিচার তাকে তাড়াতাড়ি স্কুলের মেডিকেল রুমে নিয়ে যায়, যেখানে নার্স তাকে কিছু প্রশ্ন করতে শুরু করে। এখন কোন বছর চলছে? ছেলেটা বলে ১৯৯৮, কিন্তু আসলে তখন ২০০২ সাল চলছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে? সে বলে বিল ক্লিন্টন, কিন্তু সঠিক উত্তর ছিল জর্জ বুশ। এরপর টিচার জিজ্ঞেস করে, তোমার মায়ের নাম কি? ছেলেটা প্রায় ১০ সেকেন্ড ভেবে তারপর বলে, প্যাটি। কিন্তু সে বুঝতেই পারে না নিজের মায়ের নাম বলতে তার ১০ সেকেন্ড সময় লেগে গেছে। এই প্রশ্নগুলো চলাকালীনই তার মস্তিষ্কে প্রচণ্ড ফোলা শুরু হয়, আর হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে লোকাল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যেই তার পরিবারও হাসপাতালে পৌঁছে যায়, কিন্তু দুঃখজনকভাবে ছেলেটা কোমায় চলে যায়। অবস্থা এতটাই সংকটজনক হয়ে পড়েছিল যে হাসপাতাল কর্তৃপক্ষ একজন পাদ্রী পর্যন্ত ডেকে আনে, যাতে সে তার বাবা মাকে সান্ত্বনা দিতে পারে। কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু। ধীরে ধীরে ছেলেটি সুস্থ হতে শুরু করে এবং একসময় হাসপাতাল থেকেও ছাড়পত্র পায়। কয়েক মাস পর পুরোপুরি সুস্থ হয়ে সে আবার মাঠে ভিড়ে আসে। কিন্তু তখন সবকিছুই বদলে গেছে। তার বন্ধুরা ইতোমধ্যে স্টার প্লেয়ার হয়ে গেছে, কিন্তু যখন সে ম্যাচ খেলে তার পারফরম্যান্স আগের তুলনায় অনেক খারাপ হয়ে যায়। ফলে তাকে মূল ভার্সিটি টিম থেকে বাদ দিয়ে জুনিয়র টিমে পাঠানো হয়। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা, কারণ তার স্বপ্ন ছিল একজন প্রফেশনাল বেসবল প্লেয়ার হওয়া। কিন্তু এখন মনে হচ্ছিল সে অনেকটাই পিছিয়ে গেছে। তবুও সে হাল ছাড়েনি। সে সিদ্ধান্ত নেয় বড় পরিবর্তন না পারলেও ছোট ছোট পরিবর্তন সে আনবেই। যেমন যখন তার বন্ধুরা রাত জেগে গেম খেলত, তখন সে ঠিক রাত ১০টার মধ্যে ঘুমিয়ে পড়ত। সে প্রতিদিন নিজের রুম পরিষ্কার করা শুরু করে, আর প্রতিদিন হালকা ওজন দিয়ে নিয়মিত ওয়ার্কআউট করতে থাকে। দেখতে এই অভ্যাসগুলো ছোট ছিল, কিন্তু এর প্রভাব বিশাল। কিছুদিন পর সে ভারী ওজন নিয়েও ওয়ার্কআউট করতে শুরু করে। ধীরে ধীরে তার শারীরিক শক্তি ফিরে আসে, আর তার ফোকাস আগের চেয়েও অনেক বেশি তীক্ষ্ণ হয়ে ওঠে। অবশেষে এমন একটা সময় আসে যে এই ভালো অভ্যাসগুলোর কারণেই তার খেলায় অসাধারণ উন্নতি ঘটে, আর একসময় সে নিজের বেসবল টিমের ক্যাপ্টেন হয়ে যায়। কারণ সে তার অভ্যাসগুলো এমনভাবে বদলেছিল যে সে হয়ে উঠেছিল অত্যন্ত ডিসিপ্লিনড এবং অ্যাথলেটিক। আর শেষ পর্যন্ত সে ম্যাচ জিততেও শুরু করে। এখন বন্ধুরা, এটা কোনো কল্পনার গল্প না, এটা একজন বাস্তব মানুষের গল্প, যার নাম জেমস ক্লিয়ার। কিন্তু এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, একজন বেসবল প্লেয়ারের গল্পের সাথে মিলিয়নিয়ার হওয়ার কী সম্পর্ক? এর উত্তর একটাই, ডিসিপ্লিন। ওয়ারেন বাফেট হোক বা জেফ বেজস, তারা শুধু ভাগ্যের জোরে ধনী হননি, বরং হয়েছেন কারণ তাদের অভ্যাসও জেমসের মতোই ডিসিপ্লিনড ছিল। আর আমি যে জেমস ক্লিয়ারের গল্পটা বললাম, তিনি একজন বিখ্যাত প্রোডাক্টিভিটি এবং সেলফ হেল্প এক্সপার্ট। তার বই অ্যাটমিক হ্যাবিটস তো তোমরা নিশ্চয়ই শুনেছ, যা বিশ্বজুড়ে বেস্ট সেলার ছিল। আর তিনি নিজেও একজন সেলফ মেড মিলিয়নার। তাই আজ আমরা কথা বলবো এমন টপ ৩টা অভ্যাস নিয়ে, যেগুলো একজন সাধারণ মানুষকেও সেলফ মেড মিলিয়নার বানাতে পারে। চলো শুরু করি হ্যাবিট নাম্বার 1, রুল অফ 100 দিয়ে। বন্ধুরা, আমরা মিডল ক্লাস মানুষরা একটা খুব কমন ভুল করি। আমরা যে কোনো কাজ শুরু করার আগেই ভাবি প্রথম চেষ্টাটাই একদম পারফেক্ট হতে হবে। যেমন ইউটিউব শুরু করলে ভাবি প্রথম ভিডিওই ভাইরাল হতে হবে। বিজনেস শুরু করলে মনে করি প্রথম প্রোডাক্টই হিট হতে হবে। আর যখন এমনটা হয় না, তখন আমরা বলে বসি, এটা আমার দ্বারা হবে না। কিন্তু সেলফ মেড মিলিয়নিয়াররা ট্রাই করে না, তারা এক্সিকিউট করে। মানে তারা কোনো কাজ ১০০ বার করার আগে রেজাল্ট নিয়ে চিন্তাই করে না। যেমন তুমি যদি স্টক মার্কেটে ইনভেস্টিং শুরু করো, তাহলে অন্তত ১০০টা কোম্পানি অ্যানালিসিস করার আগে এটা ভাবো না, আমি কিছুই বুঝতেছি না কেন। অথবা তুমি যদি ইউটিউব চ্যানেল শুরু করো, তাহলে ১০০টা ভিডিও আপলোড করার আগে এটা জিজ্ঞেস করো না, ভিউ আসছে না কেন। অথবা তুমি যদি সেলসে থাকো, তাহলে ১০০টা কোল্ড কল করার আগে এটা ভাবো না, প্রোডাক্ট সেল হচ্ছে না কেন। এর পেছনে একটা গভীর সাইকোলজি কাজ করে, যাকে বলা হয় ডানিং ক্রুগার এফেক্ট। প্রত্যেক সফল মিলিয়নার একটা পর্যায়ের মধ্যে দিয়ে যায়, যাকে সাইকোলজিস্টরা বলে মাউন্ট স্টুপিড।
এর মানে হল যখন তুমি নতুন কিছু শুরু করো, যেমন ইউটিউব, বিজনেস, সেলস, কোডিং বা স্টক ইনভেস্টিং, শুরুর দিকে তুমি অল্প কিছু জ্ঞান অর্জন করো। মানে 2-4টা ভিডিও দেখলে বা কয়েকটা আর্টিকেল পড়লে কিছু টার্মস বুঝতে শুরু করো, আর তখনই তোমার মনে হয় তুমি সব শিখে গেছো। ফলে তোমার কনফিডেন্স আর মোটিভেশন একদম পিকে উঠে যায়। এই পর্যায়টাকেই বলে মাউন্ট স্টুপিড। কিন্তু এটাকে স্টুপিড বলা হয় কারণ কিছুদিন পরেই বাস্তবতা সামনে আসে। তখন দেখা যায় ভিডিওতে ভিউ আসছে না, কাস্টমার প্রোডাক্ট পছন্দ করছে না, বা মার্কেটের ওঠানামায় তোমার ইনভেস্টমেন্ট লস খাচ্ছে। আর তখন তুমি পড়ে যাও ভ্যালি অফ ডিসপ্যারে। কারণ যখন তুমি সত্যিকারের কাজের ভিতরে ঢুকে পড়ো, তখন বুঝতে পারো এটা আসলে অনেক বড় একটা জার্নির শুরু, আর বেশিরভাগ মানুষ ঠিক এখানেই হাল ছেড়ে দেয়। কিন্তু বন্ধুরা, মিলিয়নিয়াররা জানে তারা যত বেশি চেষ্টা করবে ততই তারা নিখুঁত হতে থাকবে, আর শেষ পর্যন্ত তারা পৌঁছে যাবে প্ল্যাটো অফ সাস্টেনেবিলিটিতে। শুরুর 10, 20 বা 50টা চেষ্টা আসলে শেখার সময়। তখন তোমার মস্তিষ্ক নতুন নতুন প্যাটার্ন ধরতে শিখছে। আর মিলিয়নিয়াররা জানে তাদের প্রতিটা ব্যর্থতাই আসলে সফলতার দিকে এগিয়ে যাওয়ার একটা ধাপ। যেমন থমাস এডিসন যখন লাইট বাল্ব আবিষ্কার করেন, তখন তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টা এমন উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। অর্থাৎ তিনি ব্যর্থতাকে শেখার অংশ হিসেবেই দেখতেন। একইভাবে একটা পটারি ক্লাসে একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট করা হয়েছিল। একটা গ্রুপকে বলা হয়েছিল বছরের শেষে তাদের শুধু একটা পারফেক্ট পট বানাতে হবে, আর সেটার উপরই তাদের গ্রেড দেওয়া হবে। আরেকটা গ্রুপকে বলা হয়েছিল তোমাদের কোয়ান্টিটির উপর ফোকাস করতে হবে। মানে যে 10টা পট বানাবে সে পাবে ডি গ্রেড, যে 100টা বানাবে সে পাবে সি, আর যে 100টার বেশি বানাবে সে পাবে বি গ্রেড। এখন বলো তো, সবচেয়ে সুন্দর আর পারফেক্ট পট কোন গ্রুপ বানিয়েছিল? উত্তর হল কোয়ান্টিটি গ্রুপ। কারণ যারা 100টা পট বানিয়েছিল তারা প্রতিটা পট বানানোর সময় নিজেদের ভুল থেকে শিখেছিল। এভাবে প্রতিদিন 1% করে উন্নতি করতে করতে বছরের শেষ হওয়ার আগেই তারা পারফেক্ট পট বানাতে শিখে গিয়েছিল। অন্যদিকে যাদের বলা হয়েছিল শুধু একটা পট বানাতে, তারা থিওরিতেই আটকে ছিল, এখনও শেখার পর্যায়েই ছিল। তাই যদি তুমি মিলিয়নিয়ার হতে চাও, তাহলে প্রথম 100 দিন কোনো রেজাল্টের দিকে না তাকিয়ে প্রতিদিন অ্যাকশন নাও। প্রতি 10টা চেষ্টার পর থামো আর নিজেকে জিজ্ঞেস করো, গত 10টা চেষ্টার তুলনায় আমি কতটা উন্নতি করেছি। যখন তোমার কাছে 100টা অ্যাটেম্পটের ডেটা থাকবে, তখন তুমি ইমোশনের উপর না, ফ্যাক্টসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারবে। এখন কথা বলি দ্বিতীয় অভ্যাস নিয়ে। বন্ধুরা, যখন ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করা হয়েছিল তার অসাধারণ সাফল্যের রহস্য কি, তখন তিনি একটা বই তুলে দেখিয়ে বলেছিলেন, আমি প্রতিদিন এভাবে 500 পৃষ্ঠা পড়ি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মিলিয়নিয়াররা কখনোই এলোমেলো বই বা অপ্রয়োজনীয় উপন্যাস পড়ে না। তারা করে ইন্টেনশনাল লার্নিং, মানে তারা শুধু সেই জিনিসই শেখে যা তাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যায়। যেমন যদি তাদের লক্ষ্য হয় ইনভেস্টিং, তাহলে তারা অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, সাইকোলজি আর বিজনেস এই বিষয়গুলোর বই পড়ে, আর যদি লক্ষ্য হয় বিজনেস, তাহলে তারা মার্কেটিং, এইচআর, সেলস, ডিস্ট্রিবিউশন এই পুরো ইকোসিস্টেম বুঝতে বছরের পর বছর সময় দেয়। তুমি যদি ওয়ারেন বাফেটের গল্প পড়ো, তাহলে দেখবে তিনি বেঞ্জামিন গ্রাহামের কাছে ফ্রিতে কাজ করার জন্য অনুরোধ করেছিলেন, কারণ তিনি জানতেন গ্রাহামের যে স্পেশালাইজড জ্ঞান আছে সেটা অন্য কোথাও পাওয়া যাবে না। আর এই স্পেশালাইজড জ্ঞানের জোরেই তিনি ছোট্ট একটা টেক্সটাইল কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়েকে পরিণত করেছেন মাল্টি-বিলিয়ন ডলারের সাম্রাজ্যে। আজকের সময়েও এই একই কনসেপ্ট প্রমাণ করেছেন অরবিন্দ শ্রীনিবাস, যিনি পারপ্লেক্সিটি এআই এর প্রতিষ্ঠাতা। তার স্বপ্ন ছিল আইআইটিতে ভর্তি হওয়া, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেখানে ভর্তি হতে পারেননি। তাই আফসোস না করে তিনি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে স্পেশালাইজড জ্ঞান তৈরি করা শুরু করেন। তিনি গুগল, ওপেন এআই, ডিপ মাইন্ডের মতো বড় বড় কোম্পানিতে ইন্টার্নশিপ করেন, যাতে বুঝতে পারেন এই বড় কোম্পানিগুলো আসলে কোথায় ভুল করছে, যা তারা নিজেরাও বুঝতে পারছে না। এরপর অরবিন্দ এমন একটা জিনিস দেখলেন যা তখন পুরো দুনিয়া দেখছিল না। গুগল আসলে একটা সার্চ ইঞ্জিন, কিন্তু আনসার ইঞ্জিন না। মানে আগে আপনি গুগলে কোনো প্রশ্ন করলে সেটা আপনাকে বিভিন্ন ওয়েবসাইট দেখাত, সরাসরি উত্তর না। আর যখন অরবিন্দ পারপ্লেক্সিটি এআই শুরু করলেন, তখন সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল, তুই গুগলের মতো বড় কোম্পানিকে কিভাবে হারাবি। কিন্তু অরবিন্দের কাছে তখন এমন জ্ঞান ছিল যা 99% মানুষের কাছে ছিল না। আর সেই জ্ঞানের জোরেই তিনি পারপ্লেক্সিটি শুরু করেন, এবং আজ সেই কোম্পানির ভ্যালু $18 বিলিয়ন বেশি।
তাই বন্ধুরা, মূল কথা হলো, তুমি যদি এলোমেলো জিনিস কনজিউম করো তাহলে রেজাল্টও হবে এলোমেলো, কিন্তু যদি তুমি একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে ইন্টেনশনাল লার্নিং করো তাহলে তুমি ওই ফিল্ডে স্পেসিফিক জ্ঞান অর্জন করবে আর ধীরে ধীরে টপ 1% মানুষের তালিকায় চলে যাবে। এখন কথা বলি তৃতীয় অভ্যেস নিয়ে। এর নাম হল থিঙ্ক উইন উইন। দুনিয়ায় সাধারণভাবে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ শুধু নিজের লাভ নিয়ে ভাবে, আর অন্য ধরনের মানুষ যারা বেশিরভাগ সময় সেলফ মেড মিলিয়নিয়ার, তারা সব সময় উইন উইন ভাবে। প্রত্যেক সেলফ মেড মিলিয়নিয়ারের মধ্যে তুমি এই গুণটা পাবে, তারা সব সময় উইন উইন চিন্তা করে। কিন্তু এই মাইন্ডসেটটা স্বাভাবিকভাবে তৈরি হয় না। একটা বিষয় তুমি নিজেই ভাবো, যখন 90% মানুষ ইন্টারভিউ দিতে যায় তখন তাদের মাথায় কি প্রশ্ন ঘোরে? কোম্পানি আমাকে কত বেতন দেবে, কত ছুটি পাব, কি কি পার্কস আর বেনিফিটস আছে? এই কারণেই 90% মানুষ ফেল করে, কারণ তারা কখনো ভাবে না আমি কোম্পানির জন্য কি ভ্যালু তৈরি করতে পারি। তুমি হয়তো লক্ষ্য করেছ, ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করা হয় তোমার হবি কি, তখন 99% মানুষ বলে আমি ভালো নাচতে পারি, গান শুনতে ভালো লাগে, ক্রিকেট দেখতে ভালো লাগে। কিন্তু আসল প্রশ্নটা হলো, তোমার কোন হবি বা স্কিল দিয়ে তুমি কোম্পানির সমস্যা সমাধান করতে পারবে? কোম্পানির তো তোমার নাচ বা গান থেকে কোনো লাভ নেই। অনেক এমপ্লয়ির মানসিকতাই এমন, কম কাজ করে বেশি বেতন নেওয়া, নিজের স্কিল আপগ্রেড না করে কোম্পানিকে কোনো অতিরিক্ত ভ্যালু না দিয়ে ফ্রি টাকা আশা করা। এই মানসিকতাকেই বলা হয় উইন লস মাইন্ডসেট, মানে আমি জিতব আর সামনের মানুষ হারবে। কিন্তু একজন উইন উইন মাইন্ডসেটের মানুষ, সে হোক বিজনেসম্যান বা এমপ্লয়ি, সবসময় এভাবে ভাবে, আমি যদি কোম্পানিকে আমার সেরা আউটপুট দেই, তাদের সমস্যা সমাধান করি, তাদের রেভিনিউ বাড়াই, তাহলে কোম্পানিও আমাকে গ্রো হওয়ার সুযোগ দেবে, আমার ভ্যালু বাড়াবে, আমাকে রিওয়ার্ড দেবে। আর এই উইন উইন অভ্যেসের সবচেয়ে বড় সুবিধা হল, এটা শুধু জবের মধ্যে সীমাবদ্ধ না, তুমি এটা জীবনের সব ক্ষেত্রে ব্যবহার করতে পারো আর সব সময় পজিটিভ ফলাফল পাবে। যেমন, কোনো সেলসম্যান যদি কাস্টমারকে এটা বোঝাতে পারে যে এই প্রোডাক্টটা আপনার কিভাবে উপকারে আসবে, তাহলে তার সেলস অটোমেটিক্যালি বাড়তে থাকবে। কিন্তু যদি সে শুধু নিজের লাভের কথা ভেবে জোর করে সেল করতে চায়, তাহলে সে ক্লায়েন্টকে বিরক্ত করবে আর তার সেলসও হবে না। একইভাবে কোনো ইউটিউবার যদি শুধু ভিউ পাওয়ার জন্য না, বরং সত্যিকারের ভ্যালু দেওয়ার জন্য ভিডিও বানায়, তাহলে অডিয়েন্সও তাকে সাপোর্ট করে। যেমন, যদি ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কারণ তোমাদের জন্যই আমি এমন ভ্যালুয়েবল ভিডিও নিয়ে আসি। তাই তুমি লক্ষ্য করলে দেখবে, রতন টাটা এবং আজিম প্রেমজির বিজনেস মডেলও এই উইন উইন ধারণার উপর ভিত্তি করে। তাদের ফোকাস সবসময় থাকে কিভাবে তাদের কাস্টমার আর এমপ্লয়িদের ভালো করা যায়, কারণ তারা জানে যতক্ষণ তাদের পুরো ইকোসিস্টেম উইন উইন থাকবে ততক্ষণ তারাও জিততে থাকবে। তো বন্ধুরা, যদি আমরা পুরো ভিডিওটা রিক্যাপ করি, প্রথমত আমাদের উইন উইন মাইন্ডসেট গ্রহণ করতে হবে, কারণ দুনিয়া তোমাকে টাকা দেবে না শুধু এই জন্য যে তোমার টাকার দরকার আছে, বরং দেবে তখনই যখন তুমি কারো সমস্যা সমাধান করবে। দ্বিতীয়ত, কোনো ফিল্ডে এক্সপার্ট না হয়ে তুমি ভালো ভ্যালু তৈরি করতে পারবে না, তাই তোমাকে করতে হবে ইন্টেনশনাল লার্নিং, যাতে তোমার ভ্যালু ধীরে ধীরে বাড়ে। আর এর জন্য তোমাকে প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হবে। আর সেই কারণেই আমি তোমাদের জন্য নিয়মিত এমন ভ্যালুয়েবল ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আশা করি আজকের ভিডিও থেকে তুমি কিছু না কিছু অবশ্যই শিখেছ। ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করো, আর নিচে কমেন্ট করে জানাও তুমি কোন হ্যাবিটটা আগে থেকেই ফলো করছো। ভিডিও ভালো লাগলে লাইক দাও, ভালো না লাগলে ডিসলাইক দাও। তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।